হাই এভরিওয়ান। তো আপনাদের মাঝে সুখ পাখি গল্পের 25 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মুশফিক মিরাজ সমসঙ্গে মাথা নাড়ল, বলল, না রে ভাই, ও কি করছে ওই জানে, কিছু তো বলছেও না। এত রহস্য রাখছে কেন? এত রহস্য দিয়ে তো একটা ওয়েব সিরিজ বানানো যাবে। শাফিনের কপালে ভাঁজ পড়েছে, তীক্ষ্ণ তার চাউনি। তীব্রর চালচলন বেশ সন্দেহজনক। ওদের সামনে অনীহার ভান করে, অথচ ভেতর ভেতর যেন ওরই আগ্রহই সবচেয়ে বেশি। এই যে নেমে গেল, পুষ্পিতার কাছে গিয়ে দাঁড়ালো, এসব কেন? কেনই বা একা একা ওদের না জানিয়ে মেয়েটাকে খুঁজে বার করেছিল ও? নাহিদ বন্ধুদের হুকুম মতো সব স্ন্যাক্স একটা বড় পলিথিন ভরে নিয়ে এসেছে। ড্রাইভিং সিট খালি দেখে বলল, বিট্টু কই? তার প্রশ্নের উত্তর এলো না। দেখা গেল চারজন এক এক ধ্যানে নিবেশিত। শাফিন তাকিয়ে তীব্রদের দিক, আর মিরাজ, মুশফিক আর আরমানের নজর অন্য কোথাও। নাহিদ ওদের দৃষ্টি অনুসরণ করে নিজেও তাকালো। একটি মেয়ে ব্যাটি তো তেমন কিছু না পেয়ে বুঝে নিল যা বোঝার। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল সে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, বদমাশগুলো এখানে এসেও এসব শুরু করে দিয়েছে। তীব্রর জিপের কাছেই একটা বড় স্টেশনারি শপ। নুহা সেখানেই এসেছে মশলা আর সস নিতে। ভোরের ভারী বর্ষণের পর নেমে আসা হালকা পাতলা শীতের তাপে একটা পাতলা চাদর গায়ে জড়ানো ওর, যেটা এই সময় ওদের তিনজনের নিকট হাস্যকর মনে হল। মুশফিক ওকে শুনিয়ে টেনে টেনে বলল, আহারে, শীত শীত লাগে বুঝি? মিরাজ বলল, হ্যাঁ ভাই, উহুহু। তারপর গান ধরল, বড় শীত শীত লাগে আমার, একা থাকা যায় না, আমার কাছে আগুন আছে, পাশে আয় না। নুহা সব শুনছিল, গানের ইঙ্গিত বুঝেই চোখ পাকিয়ে তাকালো। এতে ওদের বিশেষ কিছু যায় আসে তো? উল্টে আরমান বুকে হাত দিয়ে সুর করল, ওরম তাকিও না, আমি ক্যাবলা হয়ে যাই। নুহা আশ্চর্য বনে গেল, কি সাংঘাতিক লেভেলের অসভ্য এগুলো। আরমানের গান শুনে মুশফিক মিরাজ সশব্দে হেসে ওঠে, কিন্তু নাহিদের এসব কোনো কালেই পছন্দ নয়। সে চাপা কণ্ঠে বলল, এরকম করছিস কেন তোরা? মেয়ে দেখলেই তোদের ফাজলামো শুরু। আরমান ধমক দেয়, তুই চুপ থাক গরু, বেশি হাম্বা হাম্বা করিস না। নাহিদের আদল সংকীর্ণ হল। ফাজিলগুলোকে কথা শোনানো বা মানানো ওর সাধ্যে নেই। সে স্ন্যাক্স ভর্তি পলিটা সিটের ওপর রেখে উঠে বসল ভেতরে। তবে চেহারায় বিরক্তির স্পষ্ট চিহ্ন। মাঝে মধ্যে এই ব্যাপার নিয়ে তীব্রর ওপরে বেজায় রাগ হয়। সে নিজে মেয়ে ঘটিত বিষয়ে জড়ায় না ভালো কথা, কিন্তু সাঙ্গপাঙ্গদেরও তো নিষেধ করতে পারে। ওর চোখের সামনে মিরাজরা এইভাবে মেয়েদের উত্ত্যক্ত করে, অনেক সময় যা নয় তাই বলে, কিন্তু তীব্র সেসব দেখেও দেখে না। অথচ ওর এক কথাতেই এসব বন্ধ হতে পারত। ওর ওপর দিয়ে চলার মতো সাহস কারও নেই। তাহলে তীব্র কেন এমন নির্লিপ্ত থাকে এসবে? পুষ্পিতা শাক ভর্তি একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে মন দিয়ে লাউ শাকের আটি দেখছে। এর আগে তার বাজার করার অভিজ্ঞতা নেই। খোরশেদুলি বাজার করতেন, তাই আজই প্রথম সে নিজে কিছু কিনবে। তবে রান্নাবান্নার জন্য টাটকা সবজি চেনে। তার নিবিষ্ট ধ্যান একটুও লক্ষ্য করেনি তীব্রর কেবলই পাশে এসে দাঁড়ানো। সে যখন সতেজ সবজি বাছাবাছিতে ব্যস্ত, তীব্র সরু চোছে চেয়ে। আজকের পুষ্পিতা আর সেদিনকার পুষ্পিতাতে যেন বিস্তর ফারাক। তীব্র অতি নৈকট্যে তার আপাদমস্তক দেখল। দুটো ক্ষুদ্র গভীর দৃষ্টি খুঁটে খুঁটে ঘুরে এলো ওর সমস্ত চেহারায়। সেদিন রাতের ভয়ার্থ নেত্রদয়ের চাউনি আজ বড় সাবলীল। ওই সময় আতঙ্কে জুবুথুবু মেয়েটার রাঙা ঠোঁট একটার ওপর আরেকটা চেপে বসেছে। আঁকাবাঁকা ভ্রুতে গুটি কয়েক ভাঁজ। ক্ষণে ক্ষণে বৃষ্টির ফোঁটার ন্যায় টুপটুপ করে নেত্রপল্লব ফেলছে। নরম রোদের তির্যক আলোটা সরাসরি মুখের ওপর পড়ায় চিকচিক করছে গায়ের রং। তীব্র সুগভীর ধ্যানের মাঝেই পুষ্পিতার রিনরিনে স্বর কানে বাজে। শাক কত করে? 30 টাকা। 30 টাকা? 20 টাকা রাখা যায় না? না আপু। তীব্রর টান টান শৈলপ্রান্ত গুছিয়ে এলো অমনি। অবাক হলো ভীষণ। 30 টাকা থেকে 20 টাকা? 10 টাকা দিয়ে কি হবে? অথচ এ মেয়ে এমন টান বসিয়েছে দাম শুনে যেন 3000 টাকা বলেছে। আচ্ছা 25 টাকা দিই। ছেলেটি দুপাশে মাথা নাড়ল, বোঝালো কম হবে না। হঠাৎ খেয়াল পড়ল তীব্রকে। জিজ্ঞেস করল, ভাইয়া কিছু নেবেন? পুষ্পিতা সহজ চোখে ঘাড় ঘোরায়। পাশের মানুষটি কে নিতান্ত সেই কৌতূহলে, অথচ মাস্ক বা ক্যাপ পরুয়া পরিচিত লোকটিকে দেখতেই আঁতকে উঠল। বক্ষপট ধক করে কাঁপল গতিতে।
তীব্র ছেলেটিকে জবাব দিতে চেয়েও ওর তাকানো দেখে থামল। সেই রাতের পর এই নিভু নিভু উষ্ণ দুপুরের মধ্যে আরও একবার চোখাচোখি হল দুজনের। পুষ্পিতার ভীত ভ্রান্ত দৃষ্টি পুনরায় মিশে গেল তীব্রর পূর্ণ অস্বচ্ছ দৃষ্টি। পুষ্পিতা একবার দেখেই ওকে চিনে ফেলেছে। সাথে সাথেই ওর মনে পড়ে গেল মিথিলার বিয়ের রাতটা, তারপর ওই জঘন্য সকাল। ওর ঠোঁট ফুঁড়ে আপনা আপনি বেরিয়ে এলো কিছু শব্দ, কণ্ঠে ভূমিকম্প। ববিট্টু ময়াস্তান। তীব্র অবাক হল না। সে জানত মেয়েটা এই রূপে ওকে দেখলেই চিনবে। তবে লক্ষ্য করল পুষ্পিতার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে, যেন রক্তশূন্যতায় ভোগা মুমূর্ষ রোগী। আতঙ্কে থরথর করছে ওর হাত পা। তীব্র শক্তপোক্ত গোড় ফেপে ওঠে সবেগে, শান্ত মেজাজ চটে আসে ভীষণ। এত ভয় পাওয়ার কাঁপাকাঁপি করার কি হলো? সে তো কিছু বলেইনি এখনো। পুষ্পিতা ঢোক গিলছে ভয়ে। তার মাথায় ঘুরছে সেদিন গাড়িতে বসে তীব্রর ছুঁড়ে দেওয়া সেই হুমকিটা। ভুল করে এনেছিলাম বলে নিজে পৌঁছে দিচ্ছি। যদি এ নিয়ে কোনো ঝামেলা হয় বা পরিবারের লোকজন আইনি কোনো ইস্যু ক্রিয়েট করে, পরের বার কিন্তু আর ফেরত দিতে আসব না। এই গুন্ডাটা আবার এসেছে কেন? কি করে জানলো ও এখানে? কোনোভাবে কি মনি থানা পুলিশ করেছে ওকে না পেয়ে? গুন্ডাটা কি সেজন্য আবার ওকে তুলে নিতে এলো? পুষ্পিতার চোয়াল ঝুলে গেল ভেবেই। এবার যদি ওকে নিয়ে যায় তাহলে তো আর ফেরত দেবে না, যা খুশি তাই করবে ওকে নিয়ে। পুষ্পিতার বুক ধরফর করছে, এদিক ওদিক এলোমেলো ঘুরছে শঙ্কিত নয়ন। এক পা করে পিছনে যাচ্ছে। হাবভাবের এমন দশা দেখে তীব্রর ভ্রুদয় আরও এঁকে বেঁকে এলো। রাগটা তুঙ্গে উঠল অচিরে। বরাবরের কর্কশ কণ্ঠটা আরও চড়া করে বলল, এই মেয়ে, এত ভয় পাওয়ার কি আছে? আমি কি? পুষ্পিতা তাকে পুরো কথা শেষ করার সুযোগ দিল না। তীব্রর এই মেয়ে শুনেই রুহু উড়ে গিয়েছে। কলিজা ছলাৎ ছলাৎ করছে। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এখানে থাকা বিপদ, পালাতে হবে, অতি সত্বর গুন্ডাটার সামনে থেকে পালাতে হবে। তীব্রর কথার মধ্যেখানেই দুরান্ত পায়ে ছুট লাগালো সে। তীব্র ভ্যাবাচ্যাকা খেল, হতভম্ব হয়ে চেয়ে রইল। রাগে গজগজ করে উঠল সমস্ত দেহ। পুষ্পিতার ছোটার প্রকোপে মাথার ঘোমটা খসে পড়েছে। পিঠের ওপর মোটা ঝুঁটিটা উন্মুক্ত। হাওয়া আর দৌড়ানোর কারণে দোলনার মতো দুলছে দুদিক। চেয়ে থেকে থেকে এই সামান্য বিষয়টাও মনোযোগ খাটিয়ে দেখল তীব্র। হুট করেই সাধারণ ব্যাপারখানা মনের ভেতর ঢুকে গেল ওর। কমে গেল রাগ। গুটিয়ে থাকা ভ্রু টানটান করে অচমকা হেসে ফেলল সে। দন্তপাটি মুক্ত করা সুন্দর হাসি, সাথে কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে এলো কতক ঝরঝরে আওয়াজ। বিড়বিড় করে বলল, তীব্রর নজর যখন পড়েছে, মেয়ে পালাবে কোথায়? পুষ্পিতার শ্বাসরুদ্ধ করা অবস্থা। ফর্সা মুখবিবর ভয়ে আতঙ্কে আরও সাদা হয়ে এসেছে। বুক কাঁপছে। ধ্রিম ধ্রিম শব্দটাও স্পষ্ট। এই মুহূর্তেও দাঁড়িয়ে আছে নুহাদের সদর দরজার সামনে, দেয়ালে পিঠ ঠেসে রাখা। হাঁপিয়ে গিয়েছে দৌড়ে আসায়। নিঃশ্বাসের দুঃসহ ধারা। তীব্রকে দেখে ডানে বানে না চেয়ে উল্কার বেগে পালিয়ে এসেছে ও। আশ্রয়স্থলে এসে লুকিয়েছে। অবচেতনায় ভাবল, হয়তো আর ভয় নেই এখন। অথচ বোকামিয়ে জানেই না এই ঘাটির খোঁজ আরও আগেই নখদর্পণে রেখে দিয়েছে কেউ একজন। কাঁধের ওপর হঠাৎ একটা উষ্ণ হাতের পতন হয়। অমনি দুরু বক্ষস্থল ছ্যাঁত করে উঠল পুষ্পিতার। অর্ধসজ্ঞান ধরেই বসল ভিন্ন কারো কথা। পুরনো বিপদের নব্য আজ। গুন্ডাটা কি এখানেও চলে এসেছে? পুষ্পিতা ভয়ে চেঁচিয়ে ওঠে, ত্রস্ত ঘাড় ফিরিয়ে চায়। নুহার পিলে চমকে উঠল তার চিৎকারে। বুকে হাত দিয়ে এক পা পিছিয়ে গেল ত্রাসে। বাজারের ব্যাগটা খসে পড়তে পড়তেও কোনো রকম সামলালো। বিস্ময়ে একাকার হয়ে বলল, কি হলো কি? পুষ্পিতার বড় বড় অক্ষিকূট ওকে দেখে নিভে আসে। চোখ বুজে মাথা নামিয়ে শ্বাস নেয়। স্বস্তি পেয়ে বলে, ওহ তুই, ভয় পেয়ে গেছিলাম। নুহা উদ্বিগ্ন, ভয় কেন পেয়েছিস? আর এভাবে আমাকে রেখে না বলে চলে এলি কেন? কতক্ষণ তোকে খুঁজেছি জানিস? পুষ্পিতা চিবুক নামালো। নিম্নাষ্ঠ চেপে চুপ করে রইল। ভীষণ রকম দ্বিধাদ্বন্দ্বে তলিয়ে গেল মস্তক। নুহাকে সবটা বলবে কিনা, বলা ঠিক হবে কিনা। এমনিতেই আয়েশা রহমান এই বিষয়ে আগে থেকে নেতিবাচক ভেবে বসে আছেন। সেদিনের সব কথাই সে পরিষ্কার শুনেছিল। প্রতিটা কথায় বিট্টু মাস্তানের প্রতি ভয়, মেয়েকে নিয়ে আশঙ্কা। আর সেই ভয়ের অর্ধেকটাই যখন ফলছে, শুধু শুধু নোহাকে জড়ানো কি উচিত হবে? নোহা তীক্ষ্ণ চোখে চেয়ে। পুষ্পিতার চেহারার একটা অংশও বাদ যায়নি তার নিরীক্ষণ থেকে। মেয়েটার প্রতিটি দৃষ্টি সে চেনে, প্রতিটি নিশ্চুপতাকে জানে। ছোটবেলার বন্ধুকে পড়তে পড়তে না চিনলে তা কেমন বন্ধুত্ব? পুষ্পিতা বারবার ঢোক গিলছে। ফ্যাঁসফেঁসে শ্বাসের গতি, আদল জুড়ে গ্রাসের ঝাপ।
কিছু নিয়ে ভয় পেয়েছে পরিষ্কার বোঝা যায়। জিভে ঠোঁট ভিজিয়ে কথা খুঁজতে চাইছে। নুহার হাসি পেল। পুরু কণ্ঠে বলল, একদম কথা লুকোনোর চেষ্টা করিস না পুষ্পিতা। তুই বানিয়ে বানিয়ে কিছু একটা বলে দিলেই বিশ্বাস করে নেব, এত বোকা আমি নই। পুষ্পিতা হা করতে গেলেই হুঁশিয়ারি দিল, ওহু, মিথ্যে তো একেবারেই বলিস না। যেটা পারিস না সেটা জোর করে করার তো কোনো দরকার নেই। তোর মুখটাই আমার কাছে উত্তর হিসাবে যথেষ্ট। চোখগুলো স্পষ্ট বলে দিচ্ছে কিছু একটা ঘটেছে। ঘটেছেই। ভালোই ভালোই বলবি নাকি আমি রেগে কথা বন্ধ করে দেব? অসহায় নেত্রে চাইল পুষ্পিতা। নুহার দৃঢ়তার ভিড়ে নিজের মনোদ্বিধা আরও অধিক নিঃসহায় হয়ে পড়ছে। আচমকা নুহা নিবিড়ভাবে গালে হাত রাখে। মোলায়েম কণ্ঠে শোধায়, কি হয়েছে আমায় বল? এত ভয় পেয়ে আছিস কেন? কোনো ছেলে কিছু বলেছে? পুষ্পিতা দুদিকে মাথা নাড়ে। কিছুক্ষণ চুপ থেকে জানায়, ওই গুন্ডাটা এখানে অবধি চলে এসেছে। নুহা বোঝেনি। ভ্রু কুচকে বলল, গুন্ডা? কোন গুন্ডা? পরপর নিজেই টান টান হয়ে তাকালো। কণ্ঠ শৃঙ্গ তুলে বলল, বিট্টু মাস্তান। পুষ্পিতার আনন্দ জুড়ে সংকীর্ণতার প্রতাপ। উত্তর দিতে গিয়ে প্রকট হল সেটা। ওপর নিচ মাথা ঝাঁকাতেই যেন মাথায় বাজ পড়িল নুহার। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিয়ৎক্ষণ। ওর বিলম্ব হয় ধাতস্থ হতে। হুলস্থুল বাঁধিয়ে বলে, তুই তুই কিভাবে জানলি? কথা হয়েছে? তোকে দেখেছে? কিছু বলেছে কি? আমিই বা কোথায় মরে গেছিলাম? হায় আল্লাহ! সে হাহাকার করে মাথায় হাত দিল। অস্থির ভঙ্গিতে এদিক ওদিক গেল। নুহার উদ্বিগ্নতা দেখে পুষ্টিতার ভয় ডর শেষ। দীঘল পল্লব ঝাপটে বোকা বোকা নজরে চেয়ে রইল ওর দিক। নুহা বাজারের ব্যাগটা কেমন অশান্তভাবে দাঁড় করিয়ে রাখে। ওড়না দিয়ে মুখে বাতাস করতে করতে পাউচারি শুরু করে। তার অবস্থা দেখে পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ে দুদিক। নুহা ওর মতো নয়, ধীর স্থির ভীতু। বোকাশোকা নয়, বরং চালাক, স্পষ্টবাদী, যা বলে গুছিয়ে। সে মেয়ে এত ভয় পেয়ে গেল? পুষ্পিতার আরেকবার মনে হল, বিট্টু আসলেই যে সে মাস্তান নয়। না হলে যে নুহা কোনোদিন তাকে দেখেনি, সেও এত ঘাবড়ে যাবে কেন? আর অমন ভয়ানক এক লোকের খপ্পর থেকে সে একবার অক্ষতভাবে ফিরেছে। নির্ঝাত ওই দিন আল্লাহর অশেষ রহমতের সাথে সাথে ওর চৈতন্যও জেগেছিল। কিন্তু সেই দুর্লভ চৈতন্য তো সবসময় হবে না। তাই জেনে বুঝে দ্বিতীয়বার অমন ভয়ধৃত মানুষের ছায়াও সে মারাতে চায় না, কখনোই না। পুষ্পিতা নুহার অবস্থা দেখল কিছুক্ষণ। ওকে শান্ত করতে বলল, তুই এত উত্তেজিত হইস না। গুন্ডাটা এসেছিল ঠিকই, তবে কিছু করার আগেই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। নুহা শুনল কিনা বোঝা যায়নি। তার পদযুগল অস্থির, কিন্তু উত্তেজনার কারণ ভিন্ন। সে যে মায়ের কথা অমান্য করে বাইরে পা রেখেছিল, বিপদ কি এখানেই বাড়তে সুযোগ পেয়েছে? এখন কি হবে? অজান্তেই পুষ্পিতার ক্ষতি করে ফেলল না তো? সত্যি সত্যি যদি বিট্টু মাস্তান এখানে আসে, পুষ্পিতার কাছেই আসে, তবে তো সবটার অন্য মানে দাঁড়ায়। না, সে নিঃসন্দেহে পুষ্পিতাকে বিশ্বাস করে, নিজের চেয়েও বেশি করে করে। বিট্টুর সাথে ওর সম্পর্ক এই কুৎসিত ভাবনা সে কুস্মিনকালেও ভাবেনি, এখনও ভাবছে না। কিন্তু মূল ভয়টা অন্য কোথাও। বকাটে ছেলেটা কোনোভাবে পুষ্পিতার পেছনে পড়ে নিত। ভাবতেই নুহার মাথা ফাঁকা হয়ে আসে। তৎপর পাউচারি থেমে যায়। মায়া মায়া পূর্ণ চোখ দুটো নিক্ষেপ হয় পুষ্পিতার মলিন মুখে। এই মেয়েটা কি আদেও একটু স্বস্তি পাবে না জীবনে? খচ্চর খালুর জ্বালা থেকে বেঁচে এখানে এসেছে, অথচ ঠিক একটা না একটা লেজ জুটে গেল পেছনে। নুহা ঘন ঘন মাথা নাড়ে। না না, যা ভাবছে, যেরকম ভাবছে, সব যেন মিথ্যে হয়। হঠাৎ হুঁশ ফিরল ওর। ভাবল, সে যদি নিজেই এমন উদ্বিগ্নতা দেখায়, পুষ্পিতা কি করবে? মেয়েটা যে আরও কয়েকশো গুণ বেশি ভীতু। নুহা ভেতরের সকল অস্থিরতা নিমিষে চাপা দিয়ে ফেলে। কাছে এসে শান্ত সহজভাবে বলে, আচ্ছা, কি হয়েছিল সবটা বলতো শুনি। দাড়ি কমা কিচ্ছু বাদ দিবি না কিন্তু। তো আজকের গল্পটি শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলেই পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।